ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের যে 1000+ বা 1000+ যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা রয়েছো বলেই চ্যানেলটা দাঁড়িয়ে রয়েছে। চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, চ্যানেলটার পাশে থেকো। জানি তোমরা সকলে প্রচণ্ড আগ্রহ নিয়ে পরে রয়েছো যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা নির্মাণ সহায়কের যে এক্সাম আসবে তাতে কি করতে হবে, কেন করতে হবে। আমরা এখন নির্মাণ সহায়কের এক্সাম নিয়ে পরে কিছু বলছি না। নির্মাণ সহায়কের যে আলোচনাটা সেটা আমরা নিয়ে আসবো পরের ভিডিওতে। আজকে আমরা নিয়ে এসেছি আপকামিং ডাব্লিউবিপিএসসির যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম আসতে চলেছে তার অ্যানালিসিস নিয়ে। তো কী রকম অ্যানালিসিস আমরা করব, কোন জিনিসটা জানবো, কোন জিনিসটা জানবো না, সেটা নিয়ে একটু আজকে আমরা আলোচনা করব। তো তোমরা এর আগেই জানো যে আমরা একটা ব্যাচ বা একটা কোর্স অলরেডি অ্যানাউন্স করেছি, যেটা অনলি অ্যান্ড অনলি 6000 টাকার জন্য 1 বছর 6000 টাকা, আর প্রথম 20 জনের জন্য সেটা কিন্তু 5000 টাকা। এবং আমাদের টার্গেট হচ্ছে অনলি অ্যান্ড অনলি 100 স্টুডেন্ট ফর অনলাইন ব্যাচেস। একটা অনলাইন ব্যাচে আমরা শুধুমাত্র 100 জন স্টুডেন্টকে গাইড করব। 100 জন স্টুডেন্টের ভিতর ম্যাক্সিমাম যারা ভালো করতে পারবে আমরা তাদেরকেই দেখব, ব্যাস এটুকুই আমাদের ফোকাস থাকবে। 100 জন স্টুডেন্ট আমাদের ফোকাস, কিন্তু আনলিমিটেড 100 200 500 600 স্টুডেন্ট নয়। আমাদের হচ্ছে 100 জন স্টুডেন্টকে নিয়ে আমাদের কাজ হবে। তো অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। আমরা প্রথম কিছু জনকে পেয়েছি যারা অলরেডি ক্লাস করবে বলে আমাকে আশ্বস্ত করেছে এবং পেমেন্টও করবে ধীরে ধীরে। তো ক্লাস আমাদের তোমরা জানোই যে 7 তারিখ অর্থাৎ 7ই জানুয়ারির পর আমাদের ক্লাস শুরু হবে, তো সেটাও তোমরা জানো আশা করি। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এন্ডের পর্যায়ে, এবং আমি ভিডিওটাও দিয়ে দেবো যে সেখানে তোমাদের জন্য কী কী কোর্সে কী কী থাকছে এবং কী কী করবে না। অ্যাফোর্ডেবল কোর্স তোমাদের জন্য নিয়ে আসার কারণ কি, এবং সপ্তাহে প্রায় প্রতিদিনই যুক্ত থাকার যে একটা ব্যাপার, 4 দিন এমসিকিউ, 2 দিন সাবজেক্টিভ পড়া। তো এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা আমরা ওই ভিডিওতে করেছি। সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তোমরা যেয়ে সেখানে দেখতে পারো এবং সহজেই আমাকে ফোন করে এনরোলমেন্ট নিতে পারো। তো ঠিক আছে, সেটা পরে আসা যাবে। আগে আমরা যেটাই চলে যাই, বেশি সময় নষ্ট করব না কারণ ভিডিওটা লেন্দি করে লাভ নেই। তো ডাব্লিউবিপিএসসির যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তার আজকে আমরা এক্সামের অ্যানালিসিস করব। তো প্রথম যে এক্সামটা কথা আমরা বলবো সেটা খুব রিসেন্ট হয়ে যাওয়া একটা এক্সাম, সেটা হচ্ছে 2020-তে 2020-তে যে এক্সামটা হয়েছে। 1 মিনিট। 2020-তে যে এক্সামটা হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এর আগে যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে 2016-তে, এবং তার আগে একটা পরীক্ষা হয়েছিল 2014-তে, এবং এর আগেও কিছু পরীক্ষা হয়েছে, সেগুলো আমরা যাব না। আমরা এই কয়েকটা ট্রেন্ডকেই জাস্ট আমরা ফলো করব। তো 2020, 2016, 2014, 2014-এর যে প্রশ্নের প্যাটার্ন ছিল, কোশ্চেন প্যাটার্ন ছিল, সে কোশ্চেন প্যাটার্নের অনেকটাই কাছাকাছি ছিল 2016-তে, যেটা 2 বছরের গ্যাপে হয়েছিল। বাট যখন সেটা ফার্দার 4 বছরের গ্যাপে হয়, 4 ইয়ার্স গ্যাপে যখন হয়, তখন কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে। 2-3টে জিনিস এবারে এখনও যেটা হবে সেটা ধরে নাও 2025-এ হবে। তো মোটামুটি 5 বছরের একটা পার্থক্য তো রয়েই যাচ্ছে। তো সেখানেও কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে, এবং কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। এটা আমি বারবার তোমাদেরকে বলে দিই যে কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু আগের থেকে অনেক বেটার হবে। কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু আপগ্রেডেড থাকবে। এবারে হচ্ছে যেহেতু 2020-তে কোশ্চেন স্ট্যান্ডার্ডটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো, 2020 কাট অফটাই কমে গেছিলো। 2020-র ইউআরের যে কাট অফ ছিল সেটা মনে হয়, যেটুকু আমার মনে পড়ছে, সেটা হচ্ছে 114। ইউআরে 2020-তে ইউআরের ক্ষেত্রে যে কাট অফটা ছিল সেটা হচ্ছে 114। তো তোমরা বুঝতে পারছো 200-তে 114 যে কাট অফটা, সেটা অনেকটাই কম একটা কাট অফ। এবং সেখানে কী ধরনের প্রশ্ন এসেছিল, কোন জায়গাগুলোকে বেশি দেখা হয়েছিল না দেখা হয়েছিল, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কিন্তু 114 কাট অফ চলে গেছিলো। কিন্তু তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এরপর অর্থাৎ 2020 থেকে যে 2025 সময়টা পেরিয়েছে, এটা ভাই তোমরা
মানো আর নাই মানো, এটা আমার কথা, সেটা হচ্ছে মানতেও পারো নাও মানতে পারো, সেটা হচ্ছে যে এই যে 2020 থেকে 2025 মানুষজন কিন্তু অনেক বেশি প্রিপারেশন নিয়েছে। এখনকার ছেলেপুলেদের কিন্তু প্রিপারেশন ইজ ভেরি হাই। প্রিপারেশন এই টাইমের ভিতরে, এই পিরিয়ডের ভিতরে প্রিপারেশন ইজ টু হাই, প্রিপারেশনটা কিন্তু টু হাই। যেহেতু এখানে প্রিপারেশন টু হাই, তোমরা দেখতেই পাচ্ছ যে একটা জুনিয়র ইঞ্জিনিয়ারের মতো একটা এক্সামে 143 144 পর্যন্ত নাম্বার চলে যাচ্ছে, হ্যাঁ, এবং সেগুলো মানে বেশিরভাগ ছেলেপুলে রয়েছে, এবং আমার কাছে ইন্টারভিউর গাইডেন্স নিয়েছে এরকম স্টুডেন্টও রয়েছে যে 195 পেয়েছে। যাই হোক, আমি এটা বলতে চাইনি বা বলতে চাইছিও না, নামও করব না, বাট 195 ইট ইজ মানে এটা একটা থিঙ্কিংয়ের জায়গা, ভাবার জায়গা যে কোনো একটা ছেলে জুনিয়র ইঞ্জিনিয়ারের রিটেন এক্সামে 195 পেয়েছে। হ্যাঁ, 190 রয়েছে, 185 2-3 জন রয়েছে, আর 175 তো মনে হয় আমার কাছে, আমি যেরকম দেখলাম তাতে তো মনে হয় 10 থেকে 15 জন মনে হয় 170-75-এর ওই জায়গাটাতে রয়েছে। সো আমার কাছে সেই জায়গাটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং তোমাদেরকে বলার জন্যও অনেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভাই প্রিপারেশন কিন্তু অনেক হাই রাখতে হবে। অর্থাৎ যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ও, তবুও আমাদেরকে ধরে রাখতে হবে যে আমাদের ওই টাইমের কাট অফ কিন্তু 130 বা 140-এর কাছাকাছি যেয়ে পৌঁছাবে। আমি বলছি না যে কাট অফটা বিশাল একটা হাই কাট অফ 180 চলে যাবে, সেরকম না, বাট আমাদেরকে এটা ধরেই চলতে হবে যে 140-এর কাছাকাছি কিন্তু কাট অফ ভাই থাকবে, সেটা ইয়ের ক্ষেত্রেও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও। এর বেশিও হতে পারে, এটা নিয়ে এখন আলোচনা করে তো লাভ নেই, বাট আমি তোমাকে জাস্ট প্রিভিয়াস ট্রেন্ডের কথা বলছি। আমি তো প্রায় 300-350 স্টুডেন্টের ইন্টারভিউ নিলাম এবং তাদেরকে গাইডও করছি, তো মানে সত্যিকারে বলতে গেলে কিন্তু ভাই 140 থেকে 150 কিন্তু কাট অফ যেতেই পারে। তো 140-50 কাট অফ যদি যায়, তাহলে তোমাকে রিটেনে মার্কসটাকে কিন্তু অনেক বেশি তুলে রাখতে হবে। রিটেন যে মার্কসটা রয়েছে, সেই রিটেন মার্কসেরটাকে কিন্তু অনেক বেশি পরিমাণে তোমাকে কিন্তু আপগ্রেডেড করে রাখতে হবে, রিটেন মার্কসটাকে কিন্তু আপগ্রেড করে রাখতে হবে। আর ইন্টারভিউ বলতে, যখন আমি ইন্টারভিউর কথা বললাম, তাহলে আমি বলি আরেকটা কথা, সেটা হচ্ছে ইন্টারভিউ যদি এখনও যাদের সামনে রয়েছে, যারা পেড ইন্টারভিউ গাইডেন্স নিতে চাও, বিভিন্ন প্রশ্নের ডিসকাশন কোথা থেকে কোথা পড়বে, তোমার উইক পয়েন্ট কী রয়েছে, সেগুলোকে কিভাবে ঠিক করবে, এগুলো নিয়ে আমাদের কিন্তু ক্লাস অলরেডি চলছে। তো তোমরা কিন্তু মাত্র 550 টাকার মাধ্যমে তোমরা কিন্তু 1 মাসের জন্য সেই কোর্সটা জয়েন করে যেতে পারো। কোর্স জয়েন করার জন্য কিছুই না, আমি যে নাম্বারটা এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, এই নাম্বারটাতে একটা কল করে নিও, বাকি ফার্দার তোমাকে আমি জানিয়ে দেবো। আর ব্যাচ 1 এবং ব্যাচ 2 এর যা রেকর্ডিং ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে, প্রাইম ভিডিওস পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। 550 টাকার মাধ্যমে, অনলি 550 টাকা। যাই হোক, এবার আমি চলে যাই আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কথাতে। তো 140-150 কিন্তু কাট অফ তোমাদেরকে এখানে কিন্তু তুলতে হবে, কম্পিটিশান যে পরিমাণে হাই রয়েছে সেটাকে মাথায় রেখে। এবার আমরা একটু অ্যানালিসিসের জায়গায় যাই, যে কোশ্চেন কীরকম ছিল, কোশ্চেন প্যাটার্ন কীরকম ছিল, বা কত মার্কস ক্যারি করছে, এটার উপরে আমরা একটু চলে যাই। তো যদি আমরা যাই 2020 হিসাবে, যদি আমি দেখি 2020 হিসাবে আমি যদি যাই, না আমি আগে প্রথমে সাবজেক্টগুলো লিখে নিই। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল দেখবে তোমরা, একদিন তোমাদেরকে আমি আজকেই, হ্যাঁ আজকে করা যেতে পারে, আজকে একটু তোমাদেরকে বলে দেবো। সেটা হচ্ছে যে সিলেবাসটা সম্পর্কে বেশি ভিডিও করে অনেক সময় নিয়ে মানুষকে সময় নষ্ট করার বা এরকম করার কোনো মানে হয় না। একটা ভিডিওর ভিতরেই সমস্ত কিছুকে গুছিয়ে বলা যায়, সেটা আমি চেষ্টা করব। তো স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এই দুটো জায়গা প্রায় একই রকম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এই দুটো জায়গা কিন্তু প্রায় একই রকম, এখানে আলাদা কিছু নেই। তো সেখান থেকে 2020-তে প্রশ্ন এসেছিল মোটামুটি 14 নাম্বারের। এটা অ্যাপ্রক্সিমেট, আমি আবার বলছি, 1-2 নাম্বার এদিক ওদিক, এই সরি 1-2টা কোশ্চেন এদিক ওদিক হতে পারে। 14টা কোশ্চেন এসেছিলো, সরি 14 নাম্বার নয়, 14টা কোশ্চেন এসেছিলো।
তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং দেখতে হবে যে সম এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কিন্তু 2020-তে প্রায় 14টা কোশ্চেন এসেছিল। তাহলে এটাকে কিন্তু তোমাদেরকে একটা স্টার মার্ক দিয়ে রাখতে হবে, স্টার মার্ক। এরপরে চলে আসি আমরা স্ট্রাকচারে। স্ট্রাকচার মানে হচ্ছে এখানে স্ট্রাকচারাল অ্যানালিসিসের কথা আমি বলছি। স্ট্রাকচারাল অ্যানালিসিসের এসে যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল অ্যানালিসিস, সেই স্ট্রাকচারাল অ্যানালিসিসে প্রায় 7টা মতো প্রশ্ন ছিল, 7টা মতো প্রশ্ন ছিল স্ট্রাকচারাল অ্যানালিসিসে। আরসিসিতে প্রশ্ন ছিল হচ্ছে, আরসিসির প্রশ্ন ছিল হচ্ছে মানে ডিজাইন রিলেটেড, কিন্তু এটা বারবার বলছি আরসিসি মিন্স ডিজাইন রিলেটেড। আরসিসি ডিজাইন রিলেটেড ছিল 12টা প্রশ্ন, এবং স্টিল ডিজাইন রিলেটেড বা স্টিল স্ট্রাকচার রিলেটেড আমাদের প্রশ্ন ছিল প্রায় 10টা মতো। তোমরা একটু জাস্ট এই জায়গাটা একটু ভেবে দেখো যে প্রায় 10, 12, 22, 29, 7, 29, 29 আর এদিকে যদি আমরা 14 করি তাহলে আমরা দেখতে পাবো প্রায় 43টা প্রশ্ন, প্রায় 43টা প্রশ্ন, অর্থাৎ প্রায় 50% কিন্তু রয়েছে সম, স্ট্রাকচার, আরসিসি, স্টিল, এই জায়গা থেকে প্রায় 50% প্রশ্ন রয়েছে। এবং এর সাথে যদি আমি আরেকটা জায়গাকে অ্যাড করে দিই, আরেকটা জায়গাকে যদি আমি অ্যাড করি, সেটা হচ্ছে বিএমসি অর্থাৎ বিল্ডিং ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন, অর্থাৎ এর ভিতরে আমরা এটাকে সিটিটাকেও ধরে নেব, কংক্রিট টেকনোলজি, আর এর সাথে আমরা যদি এস্টিমেশনটাকেও ধরে নিই এই পার্টগুলোর সাথে, তাহলে এখানে মোটামুটি ওই 8টা মতো কোশ্চেন এসেছিলো। অর্থাৎ 50%, তুমি একটু ভেবে দেখো একটা পরীক্ষার 50% প্রশ্ন এসেছে এই জায়গা থেকে। কোথার থেকে এসেছে? 50% মানে 100 নাম্বার। সম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একসাথেই ধরো ওটাকে, স্ট্রাকচারাল অ্যানালিসিস, আরসিসি ডিজাইন, স্টিল ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন অর কংক্রিট টেকনোলজি আর এস্টিমেশন, এই সমস্ত জায়গা, এইটুকু স্ট্রাকচারাল জায়গা পড়ে গেলেই কিন্তু তুমি 50% প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে পারতে। তো যেহেতু স্বাভাবিকভাবেই স্ট্রাকচারটা মানুষজনের বিভিন্ন লোকেরই খুব একটা ভালো করে আসে না, স্ট্রাকচার সম্পর্কে জানে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো স্ট্রাকচারকে একটু অনেকেই আছে যারা ভয় পায়, তো যেহেতু স্ট্রাকচারকে ভয় পায় বা স্ট্রাকচারের বেশি প্রশ্ন করেনি, স্ট্রাকচার সম্পর্কে বেশি ডেপথে যায়নি, তারা কি করেছে, তারা কিন্তু এই জায়গাটাতেই পিছিয়ে গেছে, এবং যার ফলেই কিন্তু 114 নাম্বার কিন্তু এসে দাঁড়িয়েছে কাট অফে, কাট অফ এসে দাঁড়িয়েছে 114। বুঝতেই পারছো। এরবারে চলে আসি বাকি জায়গাগুলোর উপরে, এটা পুরোটাই কিন্তু স্ট্রাকচারের উপরে। হ্যাঁ, বাকি জায়গা বলতে ধরে নাও জিওটেক, জিওটেকের ভিতরে সয়েল রয়েছে, বুঝতেই পারছো, প্রায় এখানে কিন্তু 11টা মতো কোশ্চেন ছিল জিওটেকের। এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টালে প্রায় 11 থেকে 12টা মতো প্রশ্ন ছিল। ট্রান্সপোর্টেশন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কিন্তু এর ভিতরেই রয়েছে, এতে মোটামুটি 9টা মতো প্রশ্ন ছিল। আর ছিল হচ্ছে আর ইরিগেশন ছিল, ইরিগেশন হাইড্রোলজি, ইরিগেশন প্লাস হাইড্রোলজি, ইরিগেশন হাইড্রোলজি থেকে 7 নম্বরের প্রশ্ন ছিল। তো যদি ভালো করে তুমি এখানে দেখার চেষ্টা করো তাহলে দেখবে 2020-তে প্রায় 20, 31 আর সাথে 38 নাম্বার, 38 নাম্বার, এবং এর সাথে যদি তুমি সার্ভেটাকেও অ্যাড করে দাও, এর সাথে যদি তুমি সার্ভেটাকেও অ্যাড করো, সার্ভেতে ওই মোটামুটি 4টা মতো প্রশ্ন ছিল। তো আবার নাম্বার বলছি আমি, সরি কথাটা ভুল বলছি, এটা কোশ্চেন, সবগুলোই কোশ্চেন, আমি আবার বারবার ভুল করছি। ওখানে 51টা মতো কোশ্চেন, এবং এখানে প্রায় হচ্ছে 31 আর এদিকে 11, মানে মোটামুটি 42টা কোশ্চেন, 42টা কোশ্চেন। আর ফ্লুইডটাকে যদি এখানে অ্যাড করে দাও, ফ্লুইড, ওপেন চ্যানেল ফ্লো, এই জিনিসগুলো যদি এখানে অ্যাড করো, তাহলে ফ্লুইডেও ছিল কিন্তু আরও 4টা প্রশ্ন। অর্থাৎ যদি তুমি বেসিক্যালি দুটো ভাগ করে দাও, এটাকে যদি দুটো ভাগে দেখো, একটা ভাগ হচ্ছে স্ট্রাকচারাল পার্ট, ওটা পুরোটাকে স্ট্রাকচারাল পার্ট ধরে নাও,
আর এখানে আরেকটা জায়গা ধরে নাও, সেটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। মিসলেনিয়াস। মোটামুটি এটা একটা মোটামুটি আইডিয়া। তাতে এখানে মোটামুটি আরও 3টে মতো প্রশ্ন ছিল। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে মোটামুটি 51টা মতো প্রশ্ন হচ্ছে, 51, তাই তো। 12 আর এদিকে 8-এ 20, 10-এ 30, 37 আর ওদিকে 47 আর 4-এ 51টা মতো প্রশ্ন। আর এখানে যদি আমি দেখি তাহলে হচ্ছে প্রায় 22, 20, 31 এদিকে হচ্ছে 7, 31 আর 7-এ হচ্ছে 38 আর এদিকে 8-এ হচ্ছে 46 আর 3-এ 49টা প্রশ্ন। তো এদিকে আবার হচ্ছে 49 কোশ্চেন্স। তাহলে যদি আমি এটাকে দুটো ভাগে ভেঙে নিই তাহলে আমি দেখতে পাবো যে একদিকে 51টা প্রশ্ন আমি পাচ্ছি শুধুমাত্র স্ট্রাকচারাল পার্ট থেকে, বা যেখানে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন থেকে। সেখানে জিওটেক, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ইরিগেশন হাইড্রোলজি, সার্ভে, ফ্লুইড, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মিসলেনিয়াস থেকে প্রশ্ন আসছে 49 নাম্বারের, অর্থাৎ 50-50-তে ভাগ করে দিয়েছিল। তো যারা অনেকেই আছে, আমি জানি অনেকেই জিওটেক, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, ইরিগেশন এগুলো তো দারুণ দুর্ধর্ষ। কিছু কিছু ছেলে আমার কাছেই, আমি যাদেরকে এখন মোটামুটি 350 জনের ভিতর যাদেরকে দেখছি, তারা মানে কিছু কিছু ছেলে রয়েছে সয়েলে, মানে আমি যাই হোক নাম করছি একজনের, তার একজন সুমিত বলে একজন রয়েছে। তো জিওটেকে সে অলরেডি এক জায়গাতে কাজ করছে, অর্থাৎ অ্যাজ এ লেকচারার হিসেবে কাজ করছে। এবং অরুণ বলে একজন আছে সার্ভের। তো দে হ্যাভ মানে দারুণ নলেজ রয়েছে যে টেকনিক, মানে জিওটেক, সার্ভে, এনভায়রনমেন্ট এগুলোর উপর কিন্তু তারা তোখড়। তো সেই জায়গাটার উপর কিন্তু 50 মার্কসের যে কোশ্চেন রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, সেই 50 মার্কস কোশ্চেন কিন্তু তোমরা খুব সহজে সেখানে কিন্তু করতে পারবে বলে আশা করি। কারণ এই ছেলেগুলো খুব কমন ছেলে। হ্যাঁ, এরকম নয় যে বিশাল ব্রিলিয়েন্ট আমি বলবো না, বাট এরা কমন, কিন্তু এই জায়গাগুলোকে তারা কিন্তু খুব স্ট্রং। তো যেহেতু এই জায়গাগুলোতে তারা খুব স্ট্রং, তো আমার মনে হয় বেশিরভাগ ছেলেই কিন্তু জিওটেক, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, ইরিগেশন হাইড্রোলজি, সার্ভে এইগুলো থেকে কিন্তু ভালো অ্যান্সার করার একটা চান্স পাবে। দেখো এবারে স্ট্রাকচার থেকে যে 51 নম্বরের প্রশ্ন হয়েছে, প্রত্যেকবারই স্ট্রাকচার থেকে 51 নম্বরের প্রশ্ন হবে তার কিন্তু কোনো মানে নেই। এটা আমরা কেন বলছি তার কারণ হচ্ছে 2016 যদি আমি অ্যানালিসিস করি, 2016 যদি আমি কোশ্চেন অ্যানালিসিস করি, এখানে পাশেই আমি একটা দাগ করে দিচ্ছি 2016 করে। 2016 যদি আমি প্রশ্নের অ্যানালিসিস করি তাহলে আমি দেখতে পাবো যে এই যে সম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছিল না, 2016-তে এখানে প্রশ্ন এসেছে 4টা মাত্র প্রশ্ন এসেছে। স্ট্রাকচারের উপর আলাদা করে কোনো প্রশ্নই আসেনি। ভাবতে পারো স্ট্রাকচার অ্যানালিসিস থেকে কোনো প্রশ্ন নেই স্ট্রাকচার অ্যানালিসিসে। যে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন এস্টিমেশন থেকে 11টা প্রশ্ন এসেছিল, একদম নর্মাল বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন থেকে। আর আরসিসির উপরে প্রশ্ন এসেছিল 6টা, আর স্টিলের উপর প্রশ্ন এসেছিল 1টা। ভাবো তাহলে কত হয়, দেখো 11 আর এদিকে 11, 22টা মাত্র প্রশ্ন এসেছিল। তাহলে সম, স্ট্রাকচারাল, আরসিসি, স্টিল, বিএমসি সব মিলিয়ে কতগুলো প্রশ্ন এসেছিল? 22টা মাত্র প্রশ্ন এসেছিল 2016-তে। তাহলে কি বলবে? তো প্যাটার্ন কিন্তু ভাই চেঞ্জ হয়েছে। সেখানেই যদি তুমি 2016-তে জিওটেক দেখো, সেখানে কিন্তু 15টা মতো প্রশ্ন এসছে জিওটেকের, এনভায়রনমেন্টের উপরে 12টা প্রশ্ন এসেছে, ট্রান্সপোর্টের উপরে 11টা প্রশ্ন এসেছে, ইরিগেশন এবং হাইড্রোলজির উপর যদি তুমি একটু ভালো করে নজর দাও সেখানে প্রায় 10টা মতো প্রশ্ন এসছে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে 15 আর এদিকে হচ্ছে প্রায় 23, 15, 23 আর 10 মানে 33 আর 15, 33 আর 10-এ হচ্ছে 43 আর 5, 48টা প্রায় প্রশ্ন, 48 নাম্বার প্রশ্ন কিন্তু শুধুমাত্র এই 4টা সাবজেক্টের উপরে এসেছে। সো এই 4টা সাবজেক্টকে কিন্তু তুমি কখনোই এড়িয়ে যেতে পারবে না। জিওটেক, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, ইরিগেশন হাইড্রোলজি, এই জায়গাগুলো প্রচণ্ড দরকারি জায়গা। এগুলো কিন্তু তোমাদেরকে একটু মাথায় নিয়ে চলতে হবে
এবং আগের বারে তো সার্ভেতে 4টা মাত্র প্রশ্ন এসেছিল, ওখানে কিন্তু 2016-তে প্রায় 11টা মতো প্রশ্ন এসেছিল সার্ভেতে, এবং মিসলেনিয়াস প্রশ্ন এসেছিল 5টা, এবং ফ্লুইড থেকে প্রশ্ন এসেছিল, বিশ্বাস করবে না তোমরা, সেটা হচ্ছে প্রায় 14টা প্রশ্ন এসেছিল ফ্লুইড থেকে। ভাবো তাহলে কোন সাবজেক্টের উপর গুরুত্ব দেব, কোন সাবজেক্টের উপর গুরুত্ব দেব না। 2016-র প্যাটার্ন 2020-র প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। স্ট্রাকচার পার্টটাকে কোথাও বেশি রেখেছে, আর এক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার বাদ দিয়ে আমি যেগুলো বললাম, অর্থাৎ জিওটেক, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, ইরিগেশন, হাইড্রোলজি, সার্ভে, ফ্লুইড, তুমি এগুলোতে দেখো, এগুলোতে কিন্তু 10টার বেশি, অর্থাৎ 11টা, 10টা, 12টা, 15টা করে প্রশ্ন কিন্তু বারবার করেছে। তাহলে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সাবজেক্ট কোনগুলো, কোন জায়গাগুলো আমাদেরকে দেখে যেতে হবে। আমি বারবার বলি সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য, এটা আমার কথা বলতে আমি বলতে চাইছি যে আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের একটা আলোচনার জায়গা ছিল আমার বন্ধুদের ভিতরে, যেখানে আমরা বারবার বলতাম যে মোটামুটি আমাদের যেরকম 12টা মাস রয়েছে, সেরকম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 12টা জায়গা রয়েছে, যে জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে। এটা আমরা নিজেদের ভিতর আলোচনা করতাম, তো নিজেদের ভিতর আমরা এই কথাগুলো বলতাম যে 12টা মাস রয়েছে, 12টা মাসে আমাদেরকে 12টা জায়গাকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে 12টা জায়গার ভিতর প্রথম যে জায়গাটাকে আমরা ধরতাম, যেটা খুব ইজিলি সকলের কাছেই সহজলভ্য হয়, সেটা হচ্ছে সয়েল। ফার্স্ট ইম্পর্ট্যান্ট জায়গা, প্রথম জায়গা, ফার্স্ট, এটা হচ্ছে কিন্তু সয়েল। সেকেন্ড ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে যেখান থেকে তুমি প্রশ্ন পাবে ভাই, এখান থেকে তুমি ইএনভি, এখনের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন এখান থেকে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 22টা মতো প্রশ্ন আগের বারে ছিল। তো সয়েল, ইএনভি আমরা একদম কোনো ছাড়াছাড়ির কোনো জায়গা নেই। দেন আসছে থার্ড ওয়ান হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের ভিতরে কিন্তু ভাই আমি বারবার বলছি, এখানে কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিংও কিন্তু ইনক্লুডেড, এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিংও কিন্তু তোমাকে এখানে পড়ে যেতে হবে। তাহলে এই 3টে জায়গাকে আমরা কিন্তু কোনোভাবে ছাড়ছি না। যার সাথে ফোর্থ যে জায়গাটা, সেটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড হাইড্রোলজি। আমি ইরিগেশন আর হাইড্রোলজিকে আলাদাভাবে ধরবো না, ইরিগেশন এবং হাইড্রোলজিকে একসাথেই ধরবো। এটা টোটালটাই একটা জায়গা, যে জায়গাটার এগেনস্টে আমাদেরকে পড়াশুনো করতে হবে, ইরিগেশন এবং হাইড্রোলজির জায়গাটার এগেনস্টে পড়াশুনো করতে হবে। তাহলে এই গেল হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সার্ভে। 5 নাম্বার ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সার্ভে। আর 6 নাম্বার ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ফ্লুইড। তাহলে আমরা অলরেডি 6টা মাস পেলাম, যে 6টা মাস নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। 6টা মাস নয়, মানে আমি আলোচনা করতাম এভাবে যে 6টা মাসে 6টা জায়গা, তো সেই 6টা সাবজেক্ট নিয়ে পরে আমাদেরকে আলোচনা করতে হবে। সয়েল, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, ইরিগেশন, হাইড্রোলজি, সার্ভে, ফ্লুইড, এই 6টা জায়গা কিন্তু যেরকম আমাদেরকে দেখতে হবে, সেরকমই 7th যে ইম্পর্টেন্ট জায়গাটা এসে দাঁড়াচ্ছে, 7 নাম্বার ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সম, স্ট্রেংথ অফ মেটেরিয়াল। মেকানিক্যালদের জন্য যতটা ইম্পর্টেন্ট, আমাদের মানে অ্যাজ পার সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। 8 নাম্বার যে জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে বিএমসি, বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন উইথ সিটি কংক্রিট টেকনোলজি। এই জায়গাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। এটা খুব বেসিক জায়গা, বাট এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এবং ফ্লুইডের ভিতরে কিন্তু ওপেন চ্যানেল ফ্লো, হাইড্রোলিক্স, মেশিন, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু ফ্লুইডের ভিতর চলে আসবে, এবং এগুলো কিন্তু সিলেবাসে ইনক্লুড করা রয়েছে। বারবার আমি বলছি, ফ্লুইডের ভিতরে ওসিএফ এবং মেশিন, হাইড্রোলিক মেশিন, এগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে। এবার যেটা চলে আসি, সেটা হচ্ছে 9 নাম্বার সেটা হচ্ছে আরসিসি। আর 10 নাম্বারে হচ্ছে, পরপর এগুলো বলতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে স্টিল, আরসিসি অ্যান্ড স্টিল। তাহলে 10টা সাবজেক্ট আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের বাকি রয়েছে আরও 2টো সাবজেক্ট, একটা হচ্ছে 11th আর একটা হচ্ছে 12th। তো 11th সাবজেক্ট যেটা আমরা বলি, 11th সাবজেক্ট যেটা আমাদেরকে পড়তেই হয়, সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিস। যে স্ট্রাকচারাল অ্যানালিসিস থেকে 2016-তে কোনো প্রশ্নই ছিল না, সে স্ট্রাকচারাল অ্যানালিসিস থেকে
2020-তে কিন্তু প্রায় 7টা মতো প্রশ্ন ছিল, তাই স্ট্রাকচারাল অ্যানালিসিসকে কিন্তু বাদ দেওয়া যাবে না, ইম্পসিবল। স্ট্রাকচারাল অ্যানালিসিসকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এটা কিন্তু ঠিকঠাক মাথায় রাখতে হবে আমাদেরকে। আরও একটা সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টটা নিয়ে আমাদেরকে না পড়লে চলবে না। কি সাবজেক্ট বলো তো? এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোর ভিতর অন্যতম। সেটা হচ্ছে ছোট্ট, একদম ছোট্ট জায়গা, বেশি কিছু নেই। সেটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। তাহলে এই 12টা জায়গা যদি আমরা ক্লিয়ারলি তৈরি করে যেতে পারি, 12টা জায়গা যদি আমরা ক্লিয়ারলি তৈরি করে যেতে পারি, তাহলে আমরা খুব সহজে আমরা কিন্তু 140 বা 150-এর জায়গাটাকে আমরা কিন্তু করে নিতে পারবো। কেন বলছি করে নিতে পারবো? তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই তোমরা লক্ষ্য করছো যে সয়েলে বা এনভায়রনমেন্টে বা ট্রান্সপোর্টে কিন্তু 10টার বেশি প্রশ্ন কিন্তু থাকছে, 10টা বা 10টার বেশি প্রশ্ন। তাহলে এই সমস্ত জায়গা থেকে যদি আমি ধরে নিই যে 10টার বা 10টার কাছাকাছি কোশ্চেন থাকবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে আমি ধরে নিচ্ছি 10টা করে প্রশ্ন থাকবে এগুলোতে, এভারেজ, অ্যাজ এ এভারেজ। ইরিগেশন হাইড্রোলজি থেকে এভারেজে ধরে নিচ্ছি আমি 5 থেকে 6টা করে প্রশ্ন থাকবে, সার্ভেতে 5 থেকে 6টা করে প্রশ্ন থাকবে, ফ্লুইডে ধরে নিচ্ছি 5 থেকে 6টা করে প্রশ্ন থাকবে। সমের ক্ষেত্রে তো ভাই আগেরবারে সব হাত পার করে দিয়েছে, তবু আমি 10টা প্রশ্ন ধরলাম। বিল্ডিং ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন কংক্রিট টেকনোলজি থেকে 10টা প্রশ্ন ধরলাম। তাহলে 10 10 10 30, 10 50, আর এদিকে হচ্ছে 15, 50 15তে 65 নাম্বার এখানে বেরিয়ে গেল। 65-র পরে আমরা ধরে নিচ্ছি যে এখানে স্টিল এবং আরসিসিতে আরও 10টা করে 20টা প্রশ্ন থাকবে। 85-র পরে এই স্ট্রাকচারাল অ্যানালিসিসের ক্ষেত্রে জেনারেলি এখন তো 7টা 8টা করে প্রশ্ন থাকছে, তবু ধরে নিচ্ছি 10। আর কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে 2টো বা 3টে প্রশ্ন থাকে খুব বেশি হলে। আর বাকি যা থাকবে সেটা হচ্ছে মিসলেনিয়াস, এদিক ওদিক করে কোশ্চেন থাকে। কিছু ক্ষেত্রে 2টো সাবজেক্টকে মিক্স করে প্রশ্ন থাকে, হয়তো সয়েলের সাথে সার্ভেকে মিক্স করে প্রশ্ন থাকে, আবার এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে প্রশ্ন থাকে। তো এই রকম নানান ধরনের মিশ্রিত প্রশ্ন থাকতে পারে বা মিসলেনিয়াস প্রশ্ন থাকতে পারে, রেলওয়ে থেকে প্রশ্ন থাকতে পারে। এইগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এবারে এই সমস্ত জায়গাতে আরেকটা জিনিসকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে নিউমেরিক্যালস। যে শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখবে যে শুধুমাত্র যে অবজেক্ট বেস পড়াশুনো করলেই হবে তা নয়, অবজেক্টিভ বেস বা এমসিকিউ করলাম শুধুমাত্র, তাতে কিন্তু হবে না। এমসিকিউর বেসের সাথে সাথে আমাদেরকে কিন্তু একটু নিউমেরিক্যালের কিন্তু জায়গাটাকে একটু ধরে নিতে হবে, নিউমেরিক্যাল একটু জায়গাটাকে দেখতে হবে, একটু ম্যাথমেটিক্স কোষে দেখতে হবে। ক্যালকুলেটর তো অ্যালাউ করেছিল আগের বারে শুনছি, তো কারণ আমি তো ভাই এক্সামের কথা বলছি, আমি দিইনি, তো ক্যালকুলেটর নাকি অ্যালাউ করেছিল। তো ক্যালকুলেটারের ক্ষেত্রে তোমাদের যদি থাকে তাহলে সেটা ক্ষেত্রে সুবিধা হয়। তো নিউমেরিক্যালস কিন্তু তোমাদেরকে ভাই দেখতে হবে, কারণ প্রায় যে সমস্ত প্রশ্ন ছিল তার ভিতরে 30%-এর কাছাকাছি প্রশ্নের কিন্তু নিউমেরিক্যাল কোশ্চেন ছিল, যেখানে তোমাদেরকে কিন্তু লেন্দি হয়ে যেত। যদি কোষে না তুমি দেখতে পারো তাহলে কিন্তু লেন্দি হয়ে যাবে, তাই কোষে কিছু জিনিস করতে হবে। তো সেক্ষেত্রে নিউমেরিক্যালস তোমাদেরকে পড়ে যেতে হবে, দেখে যেতে হবে, কোষে অঙ্ক কোষে যেতে হবে। তো সেই জায়গাগুলো তোমাদেরকে করা হবে এবং তোমাদেরকে করে দেখতে হবে, মাথায় রাখতে হবে। এবারে আমরা একটু যে জায়গাটার উপর আলোচনা করব সেটা হচ্ছে যে একটু সাবজেক্টের সিলেবাসের উপরে একটু দেখার চেষ্টা করব। সাবজেক্ট সিলেবাস ইজ বিশাল কিছু একটা যে কঠিন জায়গা এরকম নয়। তো কোন জায়গাটা দেখব বা কি করব, কেন দেখব, এগুলো খুবই নর্মাল একটা জিনিস। তো প্রথম যেটা হচ্ছে সলিড মেকানিক্স। সলিড মেকানিক্সের উপরে আমরা সলিড মেকানিক্সটাকে আমরা জেনারেলি সমের আন্ডারেই ফেলবো। তো সেখানে প্রপার্টিজ, মোর সার্কেল, প্লেন কম্বাইন্ড স্ট্রেস, স্ট্রেন, ইলাস্টিক থিওরিজ অফ ফেলিয়ার, হ্যাঁ, বা হচ্ছে সিম্পল বেন্ডিং, সিআর, টরশন অফ সার্কুলার রেক্ট্যাঙ্গুলার সেকশন, কলম, স্ট্রাট, এই সমস্ত বেন্ডিং মোমেন্ট, সিআর ফোর্স, এগুলো সমস্ত কিছুই দেখতে হবে তোমাদেরকে। স্ট্রাকচার অ্যানালিসিসের ভিতরে অ্যানালিসিস অফ ডিটারমিনেট স্ট্রাকচার, ইনডিটারমিনেট স্ট্রাকচার,
এবং বিভিন্ন রকমের মেথড রয়েছে, যেমন মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিফ্লেকশন, কলাম অ্যানালজি, স্ট্রেন এনার্জি মেথড, এই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। 3 মোমেন্ট থিওরাম বা মুলার বেসলো প্রিন্সিপাল, এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে বা জানতে হবে বা পড়তে হবে। স্টিল, আরসিসি ডিজাইন, এগুলো রয়েছে, ফ্লুইড রয়েছে, সয়েল রয়েছে, সার্ভে রয়েছে, সিপিএম রয়েছে, বিএমসি অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেটেরিয়াল বা বিএমসি বলতে পারো, বিসিএম বলতে পারো, এস্টিমেট রয়েছে, হাইওয়ে রয়েছে। হাইওয়ে ছাড়াও কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে পড়তে হবে। হাইড্রোলজি রয়েছে, হাইড্রোলিক স্ট্রাকচার রয়েছে, ইরিগেশন রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে সব থেকে শেষে। এবং এনভায়রনমেন্টের পার্টে কিন্তু 3টে জিনিসই রয়েছে, ওয়াটার সাপ্লাইও রয়েছে, ওয়েস্ট ওয়াটারও রয়েছে, এবং পলিউশন এবং পলিউশন কন্ট্রোল রিলেটেড পড়াশোনাও কিন্তু তোমাদেরকে করতে হবে। তো আমি আবার বারবার করে ভেঙে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সিলেবাস যেটা, সেটাতে কি কি রয়েছে। সলিড মেকানিক্স রয়েছে, একদম বেসিক নেমগুলো বলছি। সলিড মেকানিক্স রয়েছে, স্ট্রাকচারাল অ্যানালিসিস রয়েছে, এছাড়াও স্টিল ডিজাইন রয়েছে, আরসিসি ডিজাইন রয়েছে, ফ্লুইড রয়েছে, সয়েল রয়েছে বা জিওটেক রয়েছে, সার্ভে রয়েছে, সিপিএম, পার্ট সিপিএম, বিএমসি, এস্টিমেট, এই পার্টটা রয়েছে, হাইওয়ে রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং রয়েছে। এছাড়াও হচ্ছে হাইড্রোলজি, ইরিগেশন, হাইড্রোলিক স্ট্রাকচার রয়েছে, হাইড্রোলজি, ইরিগেশন এবং হাইড্রোলিক স্ট্রাকচার রয়েছে। এছাড়াও রয়েছে এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের 3টে ভাগ রয়েছে, ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ওয়াটার আর পলিউশন। তো মাথায় রাখতে হবে তোমাদেরকে যে এই সমস্ত সিলেবাস এবং এই এক্সাম অ্যানালিসিসটার মাধ্যমে তোমাদেরকে যেতে হবে, এবং কোন কোন সাবজেক্টগুলোর উপর জোর দিলে তোমার বেটার হবে সেটার দিকেও তোমাকে নজর দিতে হবে। 181টা মতো ভ্যাকেন্সি ছিল, তোমরা জানো। এর আগের বারে অর্থাৎ 2020-তে 181টা মতো ভ্যাকেন্সি ছিল, যে 181টা ভ্যাকেন্সির ভিতরে ইউআর ভ্যাকেন্সি ছিল প্রায় মনে হয় 85টা, যেটুকু আমার মনে পড়ছে। ইউআর ভ্যাকেন্সি ছিল প্রায় 85টা। তাতে কাট অফ কতটা কম এসেছিল একটু ভেবে নাও। কাট অফ এসেছিল অনলি অ্যান্ড অনলি 114, এবং এটা রিটিনের কাট অফ, এবং টোটাল কাট অফ এসেছিল 165 মতো। ওবিসি এর ক্ষেত্রে কাট অফ ছিল মনে হয় 96.67, আর টোটাল কাট অফ ছিল 153.33। তো এগুলো খুব কিন্তু ভ্যারি করে যাচ্ছে। ওবিসি বি এর ক্ষেত্রে ছিল 101.33, যেটা মনে হয় পরবর্তীকালে 150.33 অবধি গেছিলো। এটা ইউআরের, এটা ওবিসি এ, এটা ওবিসি বি। এছাড়া মনে হয় এসসির ক্ষেত্রে ছিল হচ্ছে 92, আর কাট অফ গেছিলো 136 মনে হয়। আর এসটির ক্ষেত্রে ছিল হয়তো 40, ওটা অনেকটাই কম ছিল, আর কাট অফ গেছিলো মনে হয় 90-এর কাছাকাছি। তো এই হচ্ছে টোটাল মোটামুটি যে কাট অফটা ছিল 2020-তে। আর পিএইচের মনে হয় যেটা ছিল, সেটা মনে হয় পিএইচের ক্ষেত্রে ছিল 68 মতো। পরবর্তীকালে সেটা মনে হয় টোটাল মার্কসে 112 মতো কাট অফ ছিল। তো বুঝতেই পারছো খুব একটা হাই মার্কস ছিল না, এবং কম্পিটিশানটাও সেরকমই ছিল, এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। এবারেও প্রশ্ন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে 2025-এ, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু তোমাদেরকে বারবার আমি বলছি, এটা 2022 আমি কেন লিখলাম কে জানে, এটা 2020-র এক্সাম ছিল। 2020-র এক্সামের এগেনস্টে আমি এটা বলতে চাইছি। যাই হোক, কেন এটা ভুল বলেছি আমি কোনো কারণবশত, তো সেটা তোমরা একটু ঠিক করে নিও। আর তো বারবার এই জিনিসটাকে একটু
মাথায় রাখতে হবে একটু একটাই জিনিস, সেটা হচ্ছে যে প্রিপারেশন কিন্তু খুব তাবড়তোড় হবে, খুব হাইফাই হবে। তো নিজের প্রিপারেশনটাও কিন্তু নিজেকে তোমাকে অনেকটাই হাই রাখতে হবে। হ্যাঁ, পিছপা হলে চলবে না, প্রিপারেশনটাকে এখন থেকে নিতে হবে। এবং সময় খুব কম, যেখানে আমি তোমাকে বলে দিলাম যে সিলেবাস কী রয়েছে, কোন মেন্স 12টা সাবজেক্ট রয়েছে পড়তে হবে, যেটা আমি কলেজ লাইফে করতাম। কোন 12টা সাবজেক্টকে মেনলি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কোন 12টা সাবজেক্ট, সেটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। এবং 12টা সাবজেক্টের উপরে শুধুমাত্র এমসিকিউ করলে হবে না, নিউমেরিক্যালও সলভ করতে হবে। এবং আমরা প্রিপারেশনটা কিভাবে নেব, আমাদের স্ট্র্যাটেজি কী হবে, সেটা আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেব। এবং আমরা কিভাবে পড়ব, থিওরি পার্ট কতটা পড়ব, তার এগেনস্টে কোশ্চেন অ্যানালিসিস কিভাবে করব, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেমন করব, গেট ইএসি থেকে কোশ্চেন করার চেষ্টা করব, আবার বেসিক প্রশ্নও করার চেষ্টা করব। এমন নয় যে একদম এত কঠিন প্রশ্ন করছি, যে একদম বেসিক যে লেভেলের প্রশ্নগুলো সেগুলো আমি জানছি না, ভুল করে চলে আসছি, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারে অনেকেই করেছে। সবথেকে বেশি কোন টাইপের টিউবওয়েল ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়, এই প্রশ্নটা অনেকেই ভুল করেছে। তো একদম বেসিক যে প্রশ্নগুলো, সেগুলো ভুল করা কিন্তু এখানে ঠিক হবে না। আবার স্টিলের ইউনিট ওয়েট, সেটাও অনেকেই ভুল করেছে অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার, যেগুলো একদম বেসিক জায়গা, এই বেসিক জায়গাগুলোও কিন্তু ভুল করা চলবে না। তাই বেসিকটাকেও আমরা পড়ব, আবার তার সাথে সাথে একটু মিডিয়াম বা হাই লেভেলের পড়াশোনাটাকেও কিন্তু আমরা চেষ্টা করব। আর থিওরিটিক্যালও আমরা কিন্তু বেসিকটাকে একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। 7 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, এবং তোমরা যারা অলরেডি আমার এই ভিডিওটি দেখেছো তারা জানো যে আমি একটা কোর্স শুরু করছি, একদম ফাউন্ডেশন টাইপ অফ কোর্স, যেখানে আমরা কি করছি, 1 বছর ধরে তোমাদেরকে কোচিং দেব রিগার্ডিং স্টেট লেভেল যে সমস্ত পরীক্ষা হবে। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের প্রিপারেশনটাই এখন সবাইকার মাথার আগে থাকবে। নির্মাণ সহায়কের যদি তুমি অ্যাসিস্ট্যান্ট লেভেলের ইঞ্জিনিয়ারের লেভেলের পড়াশুনো করতে পারো, নির্মাণ সহায়ক তোমার কাছে কোনো ব্যাপারই নয়। জুনিয়র ইঞ্জিনিয়ারও সেটা হবে না, কিন্তু নির্মাণ সহায়কের জন্য তোমাকে একটু ননটেক পড়াশুনো করতে হবে, সেটা একটা আলাদা ব্যাপার। বাট জুনিয়র ইঞ্জিনিয়ার, কেএমসি, জেই, কেএমডিএ সমস্ত কিছুর যে টোটাল ওভারঅল প্রিপারেশন, সেটা কিন্তু তোমাদেরকে আমি করাতে সাহায্য করব। তোমরা যদি জয়েন করতে চাও, অবশ্যই আমাকে 8345024034 যে নাম্বারটা আমি এখানে দিয়েছিলাম, এই নাম্বারটাতে আমাকে কিন্তু একটা কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। কল বা হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাব, তাহলেই তুমি আমাদের কথা বলে আমাদের এই কোর্সের সাথে যুক্ত হতে পারো। যারা এখন পিএসসির ইন্টারভিউ দিচ্ছ তারাও জয়েন করতে পারো। পিএসসি ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ চলছে অনলি 550 টাকায়। আর এই যে কোর্সটা আমরা 1 বছরের জন্য লঞ্চ করছি, সেখানে মাত্র 6,000 টাকা হচ্ছে কোর্স ফি। প্রথম 20 জন স্টুডেন্টের জন্য থাকছে 5,000 টাকা করে। তো এনরোল নাও, জলদি করে এনরোল করে নাও, এনরোল করে নিতে সময় লাগিও না। আর প্রিপারেশনে থাকো, সবসময় বলছি, অনেকেই বলে জেদে থাকো, লেগে থাকো, তো আমি বলবো প্রিপারেশনে থাকো। জেদ তো তুমি করছোই, জেদের সাথে কিন্তু প্রিপারেশনটা তোমাকে লেগে থাকতে হবে। লেগে থাকো, প্রিপারেশনে থাকো। প্রিপারেশনে যদি না থাকো তাহলে কিন্তু খুব মুশকিল হয়। তোমরা যদি মনে করো একবারে 1 মাসের একটা কোর্স, একটা ক্র্যাশ কোর্স আসবে, 1 মাসেই আমি সমস্ত কিছু শিখে নেব, সব করে নিতে পারবো, তাহলে কিন্তু খুব মুশকিল। আর আমাদের এই যে কোর্সটা আসছে, সেই কোর্সের ভিতরে আমাদের সব কিছু ইনক্লুডেড থাকবে। তোমাকে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, হ্যান্ড রিটেড নোট দেওয়া হবে, আমি তো সাবজেক্টিভ পড়াবো, সেগুলোও তোমরা জানতে পারবে। এছাড়াও হচ্ছে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে প্রত্যেক দিন। যদি আমরা 4 দিন করে 50টা করে এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলে তুমি ধরে নাও যে একটা সপ্তাহে 4টা মানে 200টা করে, অর্থাৎ 800টা করে এমসিকিউ তো আমরা এমনিই করতে পারবো। তো এমসিকিউর প্র্যাকটিসটা প্রচণ্ড পরিমাণে দরকার। এমসিকিউর প্র্যাকটিস, তার এগেনস্টে কী ভুল করছি না করছি, কোন জায়গাগুলো করছি না, এই সমস্ত কিছুর অ্যানালিসিস করব, সমস্ত কিছু জানবো। তো তোমরা যদি জয়েন হও, 100 জনই মাত্র সিট, আমি বারবার বলছি 100 জনই হচ্ছে সিট। 100 জন হয়ে গেলে আমি কিন্তু ফার্দার আর স্টুডেন্ট নেব না।
আমাদের অফলাইন ব্যাচও শুরু হবে। অফলাইন ব্যাচ বাঁকুড়া এবং পুরুলিয়াতে হচ্ছে। যদি কেউ অফলাইন ব্যাচে ইন্টারেস্টেড হও অবশ্যই আমাকে কল করো। বাঁকুড়াতে এই মাস থেকেই শুরু হয়ে যাবে, পুরুলিয়াতে হয়তো একটু সময় লাগবে একটু, কারণ পুরুলিয়াতে আমার বাড়ি নয়, তো পুরুলিয়াতে যেহেতু আমার বাড়ি নয় তাই পুরুলিয়াতে ব্যাচ শুরু হতে একটু সময় লাগবে। বাট বাঁকুড়াতে অ্যাজ ইনস্ট্যান্ট আজকের থেকে আমি ব্যাচ শুরু করতে পারি। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, জয়েন করো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যে ভিডিওতে থাকবে তোমাদের এর যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা নিয়ে কিছু আলোচনা। ওকে, থ্যাংক ইউ।